প্রথমেই শ্রী শ্রী ঠাকুর মা এবং স্বামীজিকে প্রণাম জানাই। বিদ্যাপীঠের পূজনীয় মহারাজদের আমার প্রণাম জানাই। আর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমার স্নেহ জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা আমাদের দেশের কথা আলোচনা করেছিলাম। সেখানে আমাদের দেশ ভারতবর্ষ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমাদের আলোচ্য বিষয় হলো রাজ্যের কথা, অর্থাৎ আজ আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করব। এখন পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের রাজ্য। এর আগের দিন আমি বলেছিলাম যে ভারতবর্ষে বর্তমানে যে 28টি অঙ্গরাজ্য আছে, পশ্চিমবঙ্গ তার মধ্যে একটি। তাহলে লিখো, পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য। লেখো, পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্য এবং আমরা যে রাজ্যে বাস করি তার নাম হলো পশ্চিমবঙ্গ। এবং এই পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। দেখুন, পশ্চিমবঙ্গের রাজধানী তাহলে পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হচ্ছে কলকাতা। এবং পশ্চিমবঙ্গের আয়তনটা লিখে নাও, 88,752 বর্গ কিলোমিটার। লিখে নাও আয়তন। পশ্চিমবঙ্গের আয়তন 88,752 বর্গ কিমি। বর্গ কিমি বা বর্গ কিলোমিটার, ঠিক আছে? 88,752 বর্গ কিলোমিটার। আজ আমরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে আলোচনা করব। তার আগে আমাদের একটু পশ্চিমবঙ্গের চতুর্সীমাটা জেনে নিতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের চারপাশে কি কি আছে। প্রথমে অবস্থানের কথা আমি বলছি। পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি অঙ্গরাজ্য। এবার আমি এই নির্দেশক দণ্ডের সাহায্যে পশ্চিমবঙ্গের আগে সীমারেখাটা দেখে নিচ্ছি, আর কি বর্ডার লাইন্সটা আগে দেখে নাও, তারপরে আমরা চতুর্সীমাটা বলবো। দেখে নাও, আমি উত্তর দিক থেকে শুরু করেছি। এই যে পশ্চিমবঙ্গের সীমারেখা, হ্যাঁ, মানচিত্র থেকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। পশ্চিমবঙ্গের আমি সীমারেখাটা দেখিয়ে নিচ্ছি, সীমানাগুলো, হ্যাঁ, দেখে নাও। এই নির্দেশক দণ্ডের সাহায্যে আমি পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে আমি পশ্চিমবঙ্গের যে সীমানাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখে নাও বর্ডারগুলো, দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। আমি এই নির্দেশক দণ্ডের সাহায্যে আমি পশ্চিমবঙ্গের আমি মানচিত্র থেকে তোমাদের পশ্চিমবঙ্গের যে সীমা, সেই সীমারেখাগুলো আমি দেখে দিচ্ছি। সীমানাগুলো, রাজ্যের সীমানা দেখে নাও, ভালো করে দেখে নাও। আমি পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি উত্তর দিক থেকে শুরু করেছিলাম, পশ্চিমবঙ্গের, হ্যাঁ, পুরো রাজ্যের যে সীমানাগুলো আমি দেখিয়ে দিলাম। এরপর দেখা যাক পশ্চিমবঙ্গের চতুর্সীমাটি। পশ্চিমবঙ্গের উত্তরে দেখো রয়েছে সিকিম রাজ্য। পশ্চিমবঙ্গের উপরে উত্তরে কি রয়েছে? সিকিম রাজ্য। আর কি রয়েছে না, আমাদের প্রতিবেশী
রাষ্ট্র ভুটান, তাহলে সিকিম রাজ্য এবং ভুটান রয়েছে উত্তরে। এবার আমরা চলে আসবো পূর্বে। পূর্বে রয়েছে বাংলাদেশ এবং আসাম বা অসম। পূর্বে রয়েছে বাংলাদেশ এবং অসম, ঠিক আছে। এবার দক্ষিণে, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এবারে পশ্চিম দিকটা দেখো, হ্যাঁ, পশ্চিমবঙ্গের পশ্চিমে কি কি রয়েছে? রয়েছে বিহার, হ্যাঁ, ঝাড়খণ্ড, আর রয়েছে উড়িষ্যা রাজ্য, উড়িষ্যা বা ওড়িশা, তাই তো। তাহলে আমরা একটু খাতায় লিখে নিই, তোমরা সব খাতা পেন রেডি করো, দিয়ে তোমরা খাতায় লিখে নাও। পশ্চিমবঙ্গের চতুর্সীমা, পশ্চিমবঙ্গের চতুর্সীমা, পশ্চিমবঙ্গের চতুর্সীমা। তাহলে উত্তরে কি বললাম? উত্তরে দেখো, উত্তরে কি কি আছে না, উত্তরে আছে সিকিম রাজ্য এবং ভুটান। ভুটান আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাহলে দেখো সিকিম রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র ভুটান। উত্তরের পরে আমি কি বলেছিলাম? পূর্ব দিকে। পূর্ব দিকে দেখো কি রয়েছে? বাংলাদেশ আর আসাম। তাহলে পূর্বে, পূর্ব দিকে বা পূর্বে, আমি পূর্বে লিখছি, তোমরা যখন খাতায় লিখবে পূর্ব দিকে। তাহলে উত্তরে রয়েছে সিকিম রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র ভুটান, আর পূর্বে রয়েছে অসম রাজ্য, অসম রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ। এবার দেখো উত্তরে হয়েছে, পূর্বে হয়েছে, এবার দক্ষিণে। তোমরা লিখো দক্ষিণ দিকে। দক্ষিণে কি রয়েছে? দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর। আর পশ্চিমে কি কি বললাম? বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা রাজ্য পশ্চিম। তাহলে দেখো পশ্চিমবঙ্গের চতুর্সীমা আমি বোর্ডে লিখে নিয়েছি। পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে সিকিম রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র ভুটান, পূর্বে রয়েছে অসম রাজ্য এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, হ্যাঁ, আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর, আর পশ্চিমে রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্য। তাহলে পশ্চিমবঙ্গের চতুর্সীমা হয়ে গেল। এরপর আমাদের যেটা জানতে হবে যে পশ্চিমবঙ্গে কটি জেলা আছে। বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা 23টি। কি বললাম? পশ্চিমবঙ্গে এখন কটি জেলা আছে? মোট 23টি জেলা আছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে আমি পবঙ্গ লিখেছি, মানে হচ্ছে পশ্চিমবঙ্গ, হ্যাঁ, পবঙ্গে লিখেছি, মানে তোমরা খাতায় লিখো পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে লেখো, হ্যাঁ, মোট 23টি জেলা আছে। তেইশটি জেলা এবং 5টি প্রশাসনিক বিভাগ আছে। 23টি জেলা এবং 5টি প্রশাসনিক বিভাগ আছে।
তা দেখো কি বললাম, পশ্চিমবঙ্গে মোট 23টি জেলা আর 5টি প্রশাসনিক বিভাগ আছে। আমরা এর পরের ক্লাসে অর্থাৎ পার্ট 2 বা পর্ব 2 এ আমরা পশ্চিমবঙ্গের জেলা সদস্য এবং এই যে প্রশাসনিক বিভাগ আর শাসন ব্যবস্থা, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের যে কিছু গুরুত্বপূর্ণ স্থান আছে সেগুলো নিয়ে এর পরের ক্লাসে আলোচনা করব। এখন আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে এই পর্যন্ত তোমরা লিখে নিয়েছো যে পশ্চিমবঙ্গের চতুর্সীমা এবং পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা বলে দিয়েছি 23টা এবং এখন 5টি প্রশাসনিক বিভাগ আছে। এই জেলা এবং জেলার সদস্য আর প্রশাসনিক বিভাগ, শাসন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য স্থান, সেগুলি আমি পরের ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, এখন আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে সংক্ষেপে জানবো, বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা বলব পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির কথা। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। তাহলে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিটা জানো? পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতবর্ষের এমন একটি অঙ্গরাজ্য যার ভূপ্রকৃতির গঠনটা ভারতের যে ভূপ্রকৃতি যেমন বৈচিত্র্যপূর্ণ, এই পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিটিও ঠিক সেরকমই বৈচিত্র্যপূর্ণ। কিরকম না, দেখো পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে হিমালয় পর্বতমালা, ঠিক আছে, উত্তরে হচ্ছে পার্বত্য অঞ্চল আছে, উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল। এবং এই যে উত্তরে যে পার্বত্য অঞ্চল আছে, লিখে নাও কিন্তু খাতায়, যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি হচ্ছে খুবই বৈচিত্র্যপূর্ণ। এর উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল, ঠিক আছে। এই যে উত্তরে পার্বত্য অঞ্চল রয়েছে, এখানে অসংখ্য ছোট বড় পর্বত রয়েছে। এখানে উল্লেখযোগ্য পর্বত শ্রেণী হচ্ছে সিংহলীলা পর্বতশ্রেণী, সিংহলীলা পর্বতশ্রেণী। এবং এই যে পর্বত শ্রেণী রয়েছে সিংহলীলা, এর যে সর্বোচ্চ শৃঙ্গ সেটি হচ্ছে সান্দাকফু, সেটি হচ্ছে সান্দাকফু। উচ্চতা কত জানো? 3630 মিটার, 3630 মিটার। এছাড়া তুমি এখানে কি দেখতে পাবে? টাইগার হিল আছে, হ্যাঁ, তারপরে রয়েছে তোমার সিনচুরা, ফালুট, এগুলো সমস্ত দেখতে পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। এরপর আমরা চলে আসবো পশ্চিমের মালভূমি অঞ্চল। তাহলে খাতায় কিন্তু লিখে নিয়েছো যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি খুবই বৈচিত্র্যপূর্ণ। এর উত্তরে কি রয়েছে? পার্বত্য অঞ্চল রয়েছে, ঠিক আছে। এবার আমরা পশ্চিমের মালভূমি অঞ্চল। পশ্চিমের মালভূমি অঞ্চলটি আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর আর বর্ধমানের কিছুটা অংশ নিয়ে গঠিত। এইখানে মালভূমি অঞ্চলে কি না, এখানে ভূমির গঠন খুবই বৈচিত্র্যপূর্ণ, উঁচু নিচু জায়গা, ঠিক আছে। আর কি না, এখানে ছোটখাটো অনেক পাহাড় রয়েছে, যেমন ধরো এই বাঁকুড়াতে রয়েছে শুশুনিয়া পাহাড়, হ্যাঁ। তারপরে তোমরা পাবে অযোধ্যায় কি আছে না, বাঘমুন্ডি আর কি অযোধ্যা পাহাড়, পুরুলিয়ার অযোধ্যা পাহাড় আর বাঘমুন্ডি পাহাড়। এই অযোধ্যা পাহাড়ের আবার একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে, তার নাম হচ্ছে গোরগাবুরু। কি বললাম? গোরগাবুরু। তাহলে পশ্চিমের মালভূমি অঞ্চলে অনেক ছোট বড় পাহাড় দেখা যায়। কি বললাম? বাঁকুড়াতে তোমরা শুশুনিয়া পাহাড় দেখতে পাবে, হ্যাঁ। পুরুলিয়ায় চলে যাও, অযোধ্যা পাহাড় আছে, বাঘমুন্ডি আছে এবং অযোধ্যা পাহাড়ের যে কি বললাম গোরগাবুরু, এটি হচ্ছে এই পশ্চিমের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ। বুঝতে পেরেছো? কি বললাম? গোরগাবুরু। তাহলে এর গোরগাবুরুর উচ্চতা হচ্ছে 677 মিটার। খাতায় লিখে নাও যে ওই অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু, এর উচ্চতা হচ্ছে 677 মিটার, ঠিক আছে। এরপর তাহলে উত্তরে পার্বত্য অঞ্চল হয়ে গেল, পশ্চিমের মালভূমি অঞ্চল হয়ে গেল। এরপরে রয়েছে মধ্যভাগের সমভূমি অঞ্চল। মধ্যভাগের সমভূমি অঞ্চল আমাদের মানে উত্তরের পার্বত্য অঞ্চলের পর এই যে জলপাইগুড়ি বা কোচবিহার,
দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ, এবারে মুর্শিদাবাদ, এই মালদহ, এই যে এলাকাগুলো, এই 24 পরগনা, বুঝতে পেরেছ, বর্ধমানের কিছু অংশ, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এই যে মধ্যভাগটি, এটি হচ্ছে সমভূমি অঞ্চল। এছাড়া রয়েছে গঙ্গার বদ্বীপ অঞ্চল, গঙ্গার বদ্বীপ অঞ্চল, আর এই সুন্দরবনের যে নিম্নভূমি অঞ্চল, সুন্দরবনের নিম্নভূমি অঞ্চল। কিরকম না, আমাদের পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা, পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা। এই গঙ্গা মুর্শিদাবাদ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এবং মুর্শিদাবাদের যে ধুলিয়ান বলে একটি জায়গা আছে, সেই ধুলিয়ানে, হ্যাঁ, কি হয়েছে না, দুভাগে ভাগ হয়েছে, গঙ্গা দুভাগে ভাগ হয়েছে, বুঝতে পেরেছ। দুভাগে ভাগ হয়ে এর যে প্রধান শাখা মুর্শিদাবাদের ধুলিয়ানে, কি বললাম, গঙ্গা নদী, এই যে গঙ্গা নদী আসছে, গঙ্গা নদী এসে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে দুই ভাগে ভাগ হয়েছে। প্রধান শাখাটি কি করেছে না, পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, আর বাকিটি, হ্যাঁ, এর শাখা নদী ভাগীরথী নাম নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শেষে বঙ্গোপসাগরে মিশেছে, এবং ভাগীরথী নদীর শেষ অংশের নাম হচ্ছে হুগলি নদী। এই গঙ্গা নদীর যে বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা, এই এলাকায় বিশাল সমভূমির সৃষ্টি হয়েছে। আর এই যে দক্ষিণে যে রয়েছে গঙ্গার বদ্বীপ অঞ্চল, এখানে ছোট বড় অনেক, হ্যাঁ, দ্বীপ রয়েছে, হ্যাঁ, সাগর দ্বীপ, কাকদ্বীপ, এ সমস্ত রয়েছে। আর এখানে রয়েছে একটা গভীর অরণ্য। এই পশ্চিমবঙ্গের দক্ষিণে সুন্দরবন নামে একটি গহন অরণ্য আছে, গভীর অরণ্য আছে। এখানে অনেক ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের জঙ্গল দেখা যায়, আমি সেটা পরে আলোচনা করছি। তাহলে দেখো, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করলাম, তোমরা খাতায় লিখে নিয়েছো, আমি আরেকবার রিপিট করছি। উত্তরে রয়েছে পার্বত্য অঞ্চল, আচ্ছা, পশ্চিমে রয়েছে মালভূমি অঞ্চল, আর মধ্যভাগে রয়েছে সমভূমি অঞ্চল, এবং গঙ্গার যে বদ্বীপ অঞ্চল রয়েছে, আর সুন্দরবনের নিম্নভূমি অঞ্চল রয়েছে। তাহলে ভারতের ভূপ্রকৃতি যেমন বৈচিত্র্যপূর্ণ, আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিও সেরকম বৈচিত্র্যপূর্ণ। এরপরে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে। পশ্চিমবঙ্গেও অসংখ্য নদ নদী রয়েছে, হ্যাঁ, এবং পশ্চিমবঙ্গের নদ নদীগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কিরকম, তোমরা খাতায় লিখে নাও। পশ্চিমবঙ্গের নদ নদীগুলিকে, এই অংশটা আমি মুছে দিচ্ছি, খাতায় লিখে নিয়েছো নিশ্চয়। আমি তাহলে একটু আগে বলে দিয়েছি কিন্তু, যে পশ্চিমবঙ্গের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটাও বলে দিয়েছি, এবং আমাদের যে মালভূমি অঞ্চলে যে রয়েছে গোরগাপুরু, তার উচ্চতাটাও কিন্তু আমি বলে দিয়েছি। আমাদের সান্দাকপুর উচ্চতা হচ্ছে 3630 মিটার, হ্যাঁ, তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়েছো, 3630 মিটার, বুঝতে পেরেছ। এবার আমরা পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে আলোচনা করব। তোমরা পশ্চিমবঙ্গের নদ নদীগুলো আমরা সাধারণভাবে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদী, দুই হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী, আর তিন হচ্ছে জোয়ারের জলে পুষ্ট নদী। একে লিখেছি পশ্চিমবঙ্গের নদ নদীগুলোকে আমি কি বললাম, যে প্রধানত
জলঢাকা, মহানন্দা ইত্যাদি। তাহলে আর আমি এর আগে বলে দিয়েছি যে পশ্চিমবঙ্গের প্রধান নদী হচ্ছে গঙ্গা। গঙ্গাও কিন্তু হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট। এর আগে আমি ক্লাসে বলে দিয়েছিলাম যে যখন উত্তর ভারতের নদ নদীগুলি পড়িয়েছিলাম যে উত্তর ভারতের নদ নদীগুলি হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট। তাহলে দেখো এই যে বরফ গলা জলে পুষ্ট এগুলো হচ্ছে উত্তরবঙ্গের নদ নদী। উত্তরবঙ্গের নদ নদীগুলি কি কি আছে না তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা ইত্যাদি। বুঝতে পেরেছো? এবার হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট নদী। বৃষ্টির জলে পুষ্ট নদীগুলি আমাদের পশ্চিমের মালভূমি থেকে সৃষ্ট হয়েছে, অর্থাৎ ওইখানে উৎপন্ন হয়েছে। পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে তারা উৎপন্ন হয়েছে। কি কি নদীগুলো আছে তাহলে আমরা দেখে নিই নদীগুলো। লিখো অজয়, দামোদর, রূপনারায়ণ, রূপনারায়ণ, অজয়, দামোদর, রূপনারায়ণ। হ্যাঁ, এবার দেখো কংসাবতী, সুবর্ণরেখা, ইত্যাদি। তাহলে দেখো এগুলো হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে যে নদীগুলি উৎপন্ন হয়েছে সেই নদ নদীগুলির নাম বললাম অজয়, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, সুবর্ণরেখা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আর জোয়ারের জলে পুষ্ট নদ নদীগুলো কোনগুলো না যেগুলো ওই সুন্দরবন অঞ্চলের নদ নদী। সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলি কি কি আছে না বিদ্যাধরী, মাদলা, ঠাকুরান, কালিন্দী, সপ্তমুখী, গোসাবা ইত্যাদি ইত্যাদি। তাহলে তোমরা খাতায় লিখে নাও কি কি। কালিন্দী, গোসাবা, মাদলা, ঠাকুরান ইত্যাদি। এছাড়া রায়মঙ্গল, সপ্তমুখী, হ্যাঁ এই সমস্ত রয়েছে। তাহলে দেখো পশ্চিমবঙ্গের নদ নদীগুলিকে আমরা তিন ভাগে ভাগ করেছি। এক হচ্ছে বরফ গলা জলে পুষ্ট নদ নদী, এগুলো মূলত হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন হয়েছে এবং উত্তরবঙ্গের নদ নদী। এরপর আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী কি আছে না এই যে অজয়, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, সুবর্ণরেখা এই যে নদ নদীগুলোর নাম বললাম এগুলো হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। বুঝতে পেরেছো? এগুলি শুধুমাত্র বৃষ্টির জলে পুষ্ট। হ্যাঁ, আর উত্তরবঙ্গের নদ নদী যেগুলো বললাম এই নদ নদীগুলি হচ্ছে তিস্তা, তোর্ষা, জলঢাকা, মহানন্দা, এগুলো হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট এবং বৃষ্টির জলও পায়। কিন্তু পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদীগুলি এই অজয়, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী, সুবর্ণরেখা এই যেগুলো বললাম এগুলি শুধুমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর। আর সুন্দরবন অঞ্চলের যে নদ নদীগুলি আছে এই জোয়ারের জলে পুষ্ট নদ নদী হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদ নদী। হ্যাঁ, সুন্দরবন, জোয়ারের জলে পুষ্ট নদ নদীগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলে। বুঝতে পেরেছো? আর বরফ গলা জলে পুষ্টগুলি হচ্ছে উত্তরবঙ্গের নদ নদী। আর বৃষ্টির জলে পুষ্ট নদ নদীগুলি কি বললাম পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী। আর জোয়ারের জলে পুষ্ট নদ নদীগুলি সুন্দরবন অঞ্চলের নদ নদী। এই যে বললাম গোসাবা, মাদলা, ঠাকুরান, হ্যাঁ বিদ্যাধরী, কালিন্দী ইত্যাদি আরো অনেকগুলি আছে। আমি তোকে বললাম কি কি বললাম সেগুলো না ওই যে হ্যাঁ সপ্তমুখী বললাম। বুঝতে পেরেছো?
রায়মঙ্গল, সপ্তমুখী, এগুলো তোমরা খাতায় লিখে নাও। এগুলো হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদনদী। আমি যেগুলো লিখিয়েছি গোসাবা, মালদা, ঠাকুরান, এর সঙ্গে তোমরা লিখে নাও সপ্তমুখী, হ্যাঁ, আর রায়মঙ্গল। আর বাকি যেগুলো বোর্ডে লিখেছি এগুলো হয়ে গেল। এরপর আমরা তাহলে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এবং নদ-নদী হয়ে গেল। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ু পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত। মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত। আমাদের পশ্চিমবঙ্গে, হ্যাঁ, আমরা এমনি জানি 6টি ঋতু। কি কি বলেছিলাম? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, 6টা ঋতু। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 4টি ঋতু বেশি করে আমরা বুঝতে পারি। ঠিক আছে, 4টি ঋতু আমাদের অনুভূত হয়। কিরকম না, প্রধান 4টি ঋতু হচ্ছে, এক হচ্ছে গ্রীষ্ম, দুয়ে হচ্ছে বর্ষা, তিনে হচ্ছে শরৎ, আর 4 হচ্ছে শীত। এই 4টি ঋতু পশ্চিমবঙ্গে ভালোভাবে অনুভূত হয়। আর 2টি ঋতু আছে, হ্যাঁ, সেটি রয়েছে হেমন্ত আর বসন্ত। ঠিক আছে, আর আমি বললাম আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ু মৌসুমী বায়ুর দ্বারা প্রভাবিত, এবং মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়। সেজন্য সমভূমি অঞ্চলে চাষবাস খুব ভালো হয়। আর বিশেষ করে এই পশ্চিমের যে মালভূমি অঞ্চল, ওখানে বৃষ্টিপাত তুলনামূলক কম হয়, কিন্তু যখন বৃষ্টিপাত প্রচুর হয় তখন নদীগুলিতে বন্যা দেয়। বুঝতে পেরেছ? তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ু নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা কি আলোচনা করব? পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল। পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল, হ্যাঁ, তার আগে একটু বলে নিই পশ্চিমবঙ্গের মৃত্তিকা সম্পর্কে। কৃষিজ ফসলটা তোমরা লিখে রাখো। পশ্চিমবঙ্গের মৃত্তিকা, তার কারণ মৃত্তিকা ছাড়া তো চাষবাস হবে না। কৃষিজ ফসলটা মৃত্তিকার উপরে তো নির্ভর করে। তাহলে আগে মৃত্তিকাটা আলোচনা করে নিই। পশ্চিমবঙ্গে, হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মৃত্তিকা দেখতে পাই। যেমন ধরো, এক হচ্ছে উত্তরের যে পার্বত্য অঞ্চল, এখানের যে মৃত্তিকা নুড়ি, কাঁকর আর বালিতে ভরা। বুঝতে পেরেছ? নুড়ি, কাঁকর আর বালিতে ভরা। তাহলে তোমরা লিখে নাও যে পশ্চিমবঙ্গের যে মৃত্তিকা, এক হচ্ছে ওই পার্বত্য অঞ্চলের মৃত্তিকা হচ্ছে নুড়ি, কাঁকর এবং বালিযুক্ত মৃত্তিকা। এবারে কি আছে না, পশ্চিমের যে মালভূমি অঞ্চল বলেছিলাম, ওই যে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং বর্ধমানের কিছু অংশ বলেছিলাম, ওইখানে আছে লাল কাঁকর যুক্ত মৃত্তিকা বা লাল মাটি, যেটাকে বলা হয় ল্যাটেরাইট মৃত্তিকা। কি বললাম? ল্যাটেরাইট মৃত্তিকা। আর আমাদের এই সুন্দরবন অঞ্চলে রয়েছে, সুন্দরবন অঞ্চলের নিম্নভূমি অঞ্চলে রয়েছে লবণাক্ত মৃত্তিকা। আর সমভূমি অঞ্চলে, হ্যাঁ, পলিযুক্ত দোআঁশ মাটিও, উর্বর দোআঁশ মাটিও রয়েছে। তাহলে আমাদের কি কি মৃত্তিকা রয়েছে? কি বললাম না, পাহাড়ি এলাকায় রয়েছে নুড়ি এবং কাঁকর এবং বালুকাময় মৃত্তিকা। নুড়ি, কাঁকর এবং বালুকাময় মৃত্তিকা। পশ্চিমের মালভূমি অঞ্চলে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা। আর সমভূমি অঞ্চলে রয়েছে পলিযুক্ত দোআঁশ মৃত্তিকা বা দোআঁশ মাটি। আর সুন্দরবন অঞ্চলে কি রয়েছে? লবণাক্ত মৃত্তিকা। ঠিক আছে, এরপর আমরা কৃষিজ ফসলগুলো নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল, পশ্চিমবঙ্গের
বললাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়। এছাড়া বিভিন্ন যে নদ নদী রয়েছে সেই জলগুলো আমরা কৃষিকার্যে ব্যবহার করি। বুঝতে পেরেছ? হ্যাঁ, বিভিন্ন নদী বাঁধ প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন নদী বাঁধ প্রকল্পের মাধ্যমে সেচের সুবিধার্থে জল সরবরাহ করেন। তো সেই জন্য এই উর্বর মৃত্তিকা থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গে অনেক শস্য ফলে। কি কি ফলে? না, ধান, লিখো ধান, পাট, গম, আলু, সরিষা, চা, তামাক, বিভিন্ন প্রকার ফল ও শাকসবজি এবং মিলেট জাতীয় শস্য তাহলে পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল কি কি? ধান, পাট, গম, আলু, সরিষা, চা, আখ, ইক্ষু বা আখ, সে আখ থেকে কি হয়? চিনি তৈরি হয়, জানো তো? সে আখ, তামাক, বিভিন্ন প্রকার ফল, শাকসবজি এবং মিলেট জাতীয় শস্য। বুঝতে পেরেছ? এইগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান কৃষিজ ফসল। আবার অনেক জায়গায় ফুল চাষও হয়। তোমরা লিখে দাও ফুল চাষ। ফুল চাষও হয়, বিভিন্ন ঋতুতে বিভিন্ন প্রকার ফুলের চাষও হয়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল। এরপর আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ। এবারে লিখো, খাতায় লিখো, এগুলো মুছে দিচ্ছি। এবারে লিখো পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ। পশ্চিমবঙ্গে কি কি খনিজ পদার্থ পাওয়া যায়? লিখো কয়লা, লৌহ আকরিক, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চীনামাটি, ইত্যাদি। বুঝতে পেরেছো? তাহলে আমি কি কি লিখলাম? পশ্চিমবঙ্গের যে খনিজ পদার্থগুলি কি কি লিখেছি দেখো না। চুনাপাথর লিখেছি, প্রথমে লিখেছি কয়লা, লৌহ আকরিক, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, চীনামাটি ইত্যাদি। এইগুলি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের খনিজ পদার্থ। এগুলি হচ্ছে খনিজ পদার্থ। এরপর এই যে খনিজ পদার্থগুলো রয়েছে না, এর উপর ভিত্তি করে অনেকগুলি শিল্প গড়ে উঠেছে। তাহলে পশ্চিমবঙ্গে কি কি শিল্প গড়ে উঠেছে দেখো। কি কি শিল্প গড়ে উঠেছে? অনেক বৃহৎ শিল্প গড়ে উঠেছে আর ক্ষুদ্র কুটির শিল্প গড়ে উঠেছে। বৃহৎ শিল্পের মধ্যে কি কি আছে? প্রথমে হচ্ছে চা শিল্প, তারপর হচ্ছে সিমেন্ট,
বস্ত্র, চা শিল্প, সিমেন্ট, বস্ত্র, ইঞ্জিনিয়ারিং, পর্যটন, দেখো চা শিল্প রয়েছে, সিমেন্ট শিল্প রয়েছে, বস্ত্র রয়েছে, ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, পর্যটন শিল্প, এবার লিখো কাগজ, পশ্চিমবঙ্গে অনেকগুলি কাগজ কল আছে, বুঝতে পেরেছো? চা শিল্প, সিমেন্ট, বস্ত্র, ইঞ্জিনিয়ারিং, পর্যটন শিল্প এবং কাগজ ইত্যাদি। এর সঙ্গে ক্ষুদ্র কুটির শিল্প কি কি আছে না মাদুর শিল্প, মাদুর, কাঁসা পিতল, কাঁসা পিতলের বাসন, পোড়ামাটির জিনিস, পোড়ামাটির জিনিস আর কি না রেশম চাষ, রেশম চাষ, বুঝতে পেরেছ? তো রেশম বস্ত্র উৎপাদন করা হয়, পশ্চিমবঙ্গে রেশমের কাপড় তৈরি হয়। এছাড়া বহু তাঁতের শাড়িও তৈরি হয়। তাঁত এবং রেশম শিল্প এটাও লিখে নাও, তাঁত এবং রেশম শিল্প, তাঁত এবং রেশমের কাপড়। তাহলে দেখো চা, সিমেন্ট, বস্ত্র, ইঞ্জিনিয়ারিং, পর্যটন, কাগজ, আরেকটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে পাট শিল্প। হ্যাঁ, এটাও লিখে নাও। পশ্চিমবঙ্গে হ্যাঁ প্রচুর পাট উৎপন্ন হয়, সেই জন্য অনেকগুলি চটকল গড়ে উঠেছে। আমাদের বললাম যে গঙ্গা নদীর শেষ অংশের নাম হচ্ছে হুগলি নদী, হুগলি নদীর উভয় তীরে অনেকগুলি চটকল গড়ে উঠেছে, বুঝতে পেরেছ? তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্প। আর ক্ষুদ্র কুটির শিল্পের মধ্যে মাদুর, কাঁসা পিতলের বাসন, পোড়ামাটির জিনিস, তাঁত এবং রেশমের কাপড়, বুঝতে পেরেছ? এরপর আমরা পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গে স্বাভাবিক উদ্ভিদের বনভূমি দেখতে পাওয়া যায়। আমি এর আগের দিনে যখন আমরা দেশের কথা আলোচনা করেছিলাম, সেখানেও আমরা ভারতের স্বাভাবিক উদ্ভিদের কথা বলেছিলাম। এখন আমরা পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদের কথা বলবো। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদগুলি হচ্ছে আমাদের যে পাহাড়ি এলাকা, উত্তরের যে পার্বত্য অঞ্চল, এখানে কি কি আছে না হ্যাঁ ও পাইন, ফার, দেবদারু ইত্যাদি গাছ আছে। আরেকটু নিচে তরাই অঞ্চলে তোমরা হ্যাঁ শিমুল, পলাশ, মেহগিনি ইত্যাদি গাছ দেখতে পাবে। আর এই পশ্চিমের মালভূমি অঞ্চল যে বনভূমি আছে, এখানে শাল, সেগুন, মেহগিনি, পলাশ, বাবলা, হ্যাঁ মহুয়া ইত্যাদি গাছ রয়েছে। আর এই দক্ষিণে যে সুন্দরবন অঞ্চল, একটু আগে আমি বলছিলাম সুন্দরবন অঞ্চলের কথা বলেছিলাম, এই সুন্দরবন অঞ্চলে হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় বৃক্ষের অরণ্য দেখতে পাওয়া যায়। অর্থাৎ এখানে মাটিটা তো লবণাক্ত, এই জন্য লবণাম্য উদ্ভিদ আমরা দেখতে পাওয়া যায়। এখানে ম্যানগ্রোভ জাতীয় বা লবণাম্য উদ্ভিদের কি বনভূমি লক্ষ্য করা যায়। এই বনভূমিতে কি কি গাছ আছে না প্রথমে হচ্ছে সুন্দরী গাছ, যে গাছটির জন্য এই জঙ্গলটির নাম বা এই বনের নাম হচ্ছে সুন্দরবন। সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, বুঝতে পেরেছ? এই সমস্ত গাছের জঙ্গল আমরা এখানে দেখতে পাই। এবং এই যে সুন্দরবন না, এই সুন্দরবনে অসংখ্য জীবজন্তু রয়েছে।
হিংস্র জীবজন্তু রয়েছে এবং তৃণভোজী জীবজন্তুও রয়েছে। এখানে বলে না সুন্দরবনে জলে কুমির আর ডাঙায় বাঘ, এই যে সুন্দরবনের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, এছাড়া অনেক হরিণ রয়েছে, বুনো শূকর রয়েছে, বুঝতে পেরেছ, এছাড়া ভালুক, হ্যাঁ, হাতি, গন্ডার ইত্যাদি ইত্যাদি অনেক, চিতাবাঘ, আর জলে রয়েছে কুমির। আর জলে তো অসংখ্য মাছ রয়েছে, সুন্দরবনের যে প্রচুর নদ নদী রয়েছে বা বঙ্গোপসাগর রয়েছে, প্রচুর মাছ আছে, বুঝতে পেরেছ। তাহলে এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। আমি বলে দিলাম পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদগুলি। পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ আমাদের বলা হলো। এরপর আমাদের পশ্চিমবঙ্গের যে অধিবাসীদের কথা বলবো, তাদের বাসস্থান, খাদ্যাভ্যাস, হ্যাঁ, তাদের ভাষা সব আলোচনা করব। আমাদের পশ্চিমবঙ্গে মূলত বাস করে বাঙালিরা। পশ্চিমবঙ্গে অধিকাংশ বাসিন্দা হচ্ছে বাঙালি, তারা বাংলা ভাষায় কথা বলে। পশ্চিমবঙ্গের অধিকাংশ বাসিন্দা হচ্ছে বাঙালি, তারা কি ভাষায় কথা বলে বললাম? বাংলা ভাষা। এছাড়া আমাদের ভারতের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যের লোক এখানে চাকুরি সূত্রেই বলো আর কর্মসূত্রেই বলো এখানে বসবাস করে। হ্যাঁ, কি কি না, বিহারি, মারোয়ারি, পাঞ্জাবি, অসমিয়া, হ্যাঁ, গুজরাটি, তামিল, এই সমস্ত লোক বাস করে। তাদের কথা বলার ভাষা আলাদা, হ্যাঁ, আর তাদের খাদ্য বৈচিত্র্য আলাদা। আমাদের এছাড়া পশ্চিমবঙ্গে অনেক আদিবাসী সম্প্রদায়ের লোক বাস করে, সাঁওতাল, হ্যাঁ, মুন্ডা, বুঝতে পেরেছ, এই সমস্ত। আর কি না, ওই যে লেপচা, হ্যাঁ, নেপালি, বহু লোক এখানে বাস করে। আর ধর্ম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হ্যাঁ, শিখ, সমস্ত ধর্মের লোক আমাদের এই পশ্চিমবঙ্গে বসবাস করেন। এবং পশ্চিমবঙ্গের বাসিন্দারা বিভিন্ন ঋতুতে বিভিন্ন পোশাক ব্যবহার করেন। আমি বললাম তাদের যে ধর্ম আচরণ এবং তাদের যে সম্প্রদায়ের যে নির্দিষ্ট পোশাক, সেই পোশাক তারা ব্যবহার করেন। গ্রীষ্মকালে সাধারণত হালকা ঢিলেঢালা সুতির পোশাক ব্যবহার করেন, আর শীতকালে একটু গরম জামা কাপড় অর্থাৎ পশমের জামা কাপড় সব ব্যবহার করেন। এবং বললাম তো যে আমাদের জাতি ধর্ম নির্বিশেষে আমাদের পোশাক, খাদ্য, ধর্মীয় অনুষ্ঠান সব ভিন্ন ধরনের হলেও আমাদের মধ্যে একটা একতা লক্ষ্য করা যায়। কিরকম না, কি ঐক্য? বিভেদের মাঝে ঐক্য। এর আগে আমি বলেছিলাম যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। ঠিক সেরকম পশ্চিমবঙ্গেও আমাদের বাঙালিদের পাশাপাশি বিভিন্ন রাজ্যের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের লোক এক জায়গায় বসবাস করে। এবং যখন জাতীয় অনুষ্ঠানগুলি হয়, এই প্রজাতন্ত্র দিবস বলো, স্বাধীনতা দিবস উদযাপন বলো, এই সমস্ত, হ্যাঁ, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন, হ্যাঁ, সমস্ত এই যে জাতীয় অনুষ্ঠানগুলি হয়, সেই জাতীয় অনুষ্ঠান যখন অনুষ্ঠিত হয়, সকল বর্ণের লোক, সকল ধর্মের লোক, হ্যাঁ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা জাতীয় পতাকার নিচে আমরা উপনীত হই, ঠিক আছে, এবং আমরা দেশকে সম্মান জানাই। বুঝতে পেরেছ? তাহলে এই বিভেদের মাঝেও এই ঐক্যটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর মধ্যে লক্ষ্য করা যায়। আর আমি আগেই বলেছি যে পশ্চিমবঙ্গের মাতৃভাষা, পশ্চিমবঙ্গের অধিকাংশ বাঙালি, সেই জন্য আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা। আর অন্যান্য সম্প্রদায়ের লোকেরা বাস করে ওই বিভিন্ন চাকুরির ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে তারা আসেন এবং সেই সূত্রে, চাকুরি সূত্রে বা কর্মসূত্রে তারা এখানে বসবাস করেন। এবং পশ্চিমবঙ্গে যে ঘরবাড়িগুলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘরবাড়ি দেখতে পাওয়া যায়, হ্যাঁ। আর পশ্চিমবঙ্গে যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এখন আমি একটু আলোচনা করব। আমাদের পশ্চিমবঙ্গে, হ্যাঁ, শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত, বুঝলে তো। আমাদের সরকারি উদ্যোগে বহু উচ্চ বিদ্যালয় রয়েছে, হ্যাঁ, প্রায় 10,000 উচ্চ বিদ্যালয় আছে, 500টি মহাবিদ্যালয় আছে এবং 26টি বিশ্ববিদ্যালয় রয়েছে। কি বললাম? 10,000 উচ্চ বিদ্যালয়, 500টি মহাবিদ্যালয় এবং 26টি বিশ্ববিদ্যালয় রয়েছে।
এছাড়া বহু কারিগরি বিশ্ববিদ্যালয়, হ্যাঁ কারিগরি বিদ্যালয় রয়েছে এবং অন্যান্য সরকারি এবং বেসরকারি উদ্যোগে যেগুলো জীবিকামুখী ট্রেনিং, সেই সমস্ত ট্রেনিং কলেজ রয়েছে বা তাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। হ্যাঁ, আর আমাদের যে পশ্চিমবঙ্গে বহু ধর্মীয় অনুষ্ঠান এবং পূজা অনুষ্ঠান ইত্যাদি পালিত হয়। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। হ্যাঁ, সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদোৎসব বা দুর্গোৎসব। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্গা পূজার পর কালী পূজা, হ্যাঁ লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা এবং অন্যান্য যে সামাজিক জায়গায় বিভিন্ন মহাপুরুষের জন্মদিন উপলক্ষে মেলা বসে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য ধর্মের যে উৎসবগুলি, সেই উৎসবগুলিও আমাদের পশ্চিমবঙ্গে পালিত হয়। বুঝতে পেরেছ? অর্থাৎ আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষের মিলন ক্ষেত্র হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত। এরপর আমাদের পশ্চিমবঙ্গের যে পর্যটন শিল্পের কথা আমি বলেছিলাম, সেই পর্যটন শিল্প বিভিন্ন জায়গায় করে উঠেছে। হ্যাঁ, উত্তরে পাহাড় দেখতে অনেকে পাহাড়ে বেড়াতে যান, ঠিক আছে। আবার বিভিন্ন জায়গায় বিনোদন পার্ক রয়েছে সুন্দরবনের জঙ্গল রয়েছে, অনেকে জঙ্গলে বেড়াতে যায়। বুঝতে পেরেছো? আরো অনেক পর্যটন ক্ষেত্রগুলি রয়েছে। সেই পর্যটন ক্ষেত্রগুলি আগামী যে ক্লাসটি হবে সেই ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা জানলাম এবং আলোচনা করলাম। এরপর আমি বোর্ডে কয়েকটি ছোট ছোট প্রশ্ন দিচ্ছি, সেই প্রশ্নগুলি তোমরা লিখে নেবে। তার আগে পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থাটা একটু বলে নিই। পশ্চিমবঙ্গে পরিবহন ব্যবস্থা খুবই উন্নত। জলপথে তুমি স্টিমার, লঞ্চ, হ্যাঁ এবং জাহাজ, ছোট নৌকা সবই পাবে। আর স্থলপথে কি রয়েছে? স্থলপথে রয়েছে বাস, হ্যাঁ ট্রাম, ট্রেন, ছোট আরো মোটর গাড়ি, অটোরিকশা, এই সমস্ত রয়েছে। আর আকাশপথে রয়েছে বিমান, হেলিকপ্টার ইত্যাদি। অর্থাৎ পশ্চিমবঙ্গে পরিবহন ব্যবস্থাতে 3 ধরনের পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়, ঠিক আছে। পরিবহন মাধ্যম 3 রকমের, ওই জলপথ, স্থলপথ আর আকাশপথ। তাহলে তোমরা এগুলো নিশ্চয় সব লিখে নিয়েছ। এরপর আমি বোর্ডে কয়েকটি ছোট ছোট প্রশ্ন দিচ্ছি, তোমরা সেই প্রশ্নগুলি খাতায় লিখে নাও। একে লিখো, আমাদের রাজ্যের নাম এবং তার ইহার রাজধানীর নাম লিখো। পশ্চিমবঙ্গের চতুর্সীমা বর্ণনা করো। তাহলে 1 নম্বর প্রশ্ন লিখে নাও, আমাদের রাজ্যের নাম এবং ইহার রাজধানীর নাম লেখো। 2 এর প্রশ্ন কি না, পশ্চিমবঙ্গের চতুর্সীমা বর্ণনা করো। এবারে 3 এ লেখো, 3 এ পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল এবং স্বাভাবিক উদ্ভিদের
নাম লেখো। তাহলে পশ্চিমবঙ্গের কৃষিজ ফসল এবং স্বাভাবিক উদ্ভিদের নাম লেখো। 4 লেখো পশ্চিমবঙ্গে প্রধান নদ নদীগুলির নাম লেখো। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রধান নদ নদীগুলির নাম না লিখে পশ্চিমবঙ্গের নদ নদীগুলির নাম লিখো। পশ্চিমবঙ্গের নদ নদীগুলির নাম লেখো। 5 পশ্চিমবঙ্গে দুটি খনিজ পদার্থ এবং দুটি শিল্পের নাম লেখো। তাহলে এই যে 5টি প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলি তোমরা বাড়িতে অনুশীলন করবে, খাতায় উত্তর লিখবে। যখন স্কুল খুলবে তখন মনিটরের মারফত আমার কাছে জমা দেবে। আর পরের পর্বে পরবর্তী ক্লাসে আমরা কি কি আলোচনা করব না, আমাদের রাজ্যের যে 23টি জেলা আছে সেই জেলাগুলির নাম, তার সদর শহর, পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থা এবং যে গুরুত্বপূর্ণ স্থানগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা।